নমস্কার। আপকামিং যে তোমাদের ডাব্লিউবিএসএসসি পশ্চিমবঙ্গ সরকারের সিডি পরীক্ষা হবে, তার জন্য অলরেডি আমরা একটা মক টেস্ট আপলোড করা আছে, তোমরা সবাই দেখবে। আর এটা হচ্ছে দ্বিতীয় মক টেস্ট। তোমরা সবাই মক টেস্টটা ভালো করে মন দিয়ে দেবে, কে কত স্কোর করছো সেটা জানাবে। খাতা এবং পেন নিয়ে সাথে বসবে, যাতে এক্সট্রা ইনফরমেশন যেগুলো থাকে সেগুলো নোট করতে পারো। এখানে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, কিছু জিকে এবং কিছু রিজনিং আলোচনা করেছি বিভিন্ন নিমোনিক্স দিয়ে, যাতে তোমরা মনে রাখাটা খুব সহজ হয়ে যায়। তো চলো দেরি না করে শুরু করি আমাদের প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোথাকার ম্যান্ডারিন কমলা জিআই ট্যাগ পেল? তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করো প্রথমে। এটার উত্তরটা হবে দার্জিলিং। তো এটা মনে রাখবে কি করে? ঠিক আছে, এটা মনে রাখার হচ্ছে, দার্জিলিংয়ের কমলা লেবু আমরা সবাই জানি খুবই বিখ্যাত। তো সেখান থেকে তোমরা মনে রাখতে পারো যে একটা, যেমন আমাদের মিষ্টি, ঠিক আছে, মিষ্টি যেমন খুব খেতে ভালো লাগে, সেরকম মন্ডা মিঠাই, ঠিক আছে, ওই যে ম্যান্ডারিন কমলা, ঠিক আছে, এটা এইভাবে তোমরা মনে রাখতে পারো। আর এটার এক্সট্রা ইনফরমেশন একটা, যে এটা হচ্ছে কৃষিজাত পণ্যের ভারতবর্ষের 11তম, ঠিক আছে, 11তম এটা কৃষিজাত পণ্য যেটা জিআই ট্যাগ পেল। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয় কবে? এটার উত্তরটা নিজেরা দেবে, তারপরে আমি বলছি। এটার উত্তরটা হচ্ছে 3 ডিসেম্বর। 3 ডিসেম্বর এটা এটা প্রথম শুরু করেছিল 1992 সালে জাতিসংঘ। ঠিক আছে, এটা তোমরা কিভাবে মনে রাখবে, যে আমাদের প্রতিবন্ধী মানে ডিসেবল, ঠিক আছে, ডিসেবল থেকে ডিসেম্বর, ঠিক আছে, আর দিবস হচ্ছে 3টা ওয়ার্ডে হয়। তো এখান থেকে তোমরা 3 ডিসেম্বর মনে রাখতে পারবে। তো এবারে এর যে থিম ছিল, সেটা হচ্ছে সামাজিক অগ্রগতিকে ত্বরান্বিত করতে প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন। ঠিক আছে, এটা হচ্ছে এর থিম ছিল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, 2026 সালে ইন্টারন্যাশনাল আইডিই এর সভাপতিত্ব করেছেন কে? আচ্ছা, প্রথমেই বলি আইডিই এর পুরো নামটা কি। পুরো নামটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্স। ঠিক আছে, তো এটা নির্বাচন কমিশনার আমাদের এবারে জ্ঞানেশ কুমার এটা কিন্তু সভাপতিত্ব করেছে। ঠিক আছে, আবার এটা ভালো করে মনে রাখবে, কারণ হচ্ছে প্রায় 30 বছরে এটা ফার্স্ট টাইম যে ইন্ডিয়ার থেকে কেউ এটা কিন্তু আমাদের লিড করছে। ঠিক আছে, 30 বছর পর এটা ফার্স্ট টাইম। ঠিক আছে, গোটা 30 বছরে। চলো পরের প্রশ্নই যাই। এখানে আছে, দুর্দশাগ্রস্ত মহিলাদের জন্য নিচের কোন হেল্পলাইনটা 24x7 মানে সময়ের জন্য, পুরো 24 ঘন্টার জন্য, ঠিক আছে, ন্যাশনাল কমিশন ফর ওমেন্স চালু করলো? কোন নাম্বারটা? এটা হচ্ছে, উত্তরটা হবে 14490। ঠিক আছে, এটা মনে রাখবে কিভাবে তোমরা, না 4 4 ঘন্টা নয়, পুরো 24 ঘন্টা। ঠিক আছে, 4 4 থেকে মনে রাখতে পারবে, প্রথমে তো এক তোমরা জানোই। ঠিক আছে, 4 4 ঘন্টা নয়, পুরো 24 ঘন্টা, মানে তো 24 ঘন্টায় খোলা আছে। ঠিক আছে, আর শূন্য শেষে, এভাবে তোমরা মনে রাখতে পারবে। চলো এরপরে পরের প্রশ্নই যাই। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে, সম্প্রতি প্রয়াত কুমারী কমলা কোন নৃত্যের সঙ্গে যুক্ত? ঠিক আছে, এটার উত্তরটা হবে আমাদের ভরতনাট্যম। এটার উত্তরটা হবে কি? ভরতনাট্যম। আচ্ছা, ভরতনাট্যম থেকে আমাদের ভারত, ঠিক আছে, সুন্দরী কমলা আমরা গান জানি সবাই, ঠিক আছে, সেখান থেকে গোটা ভারতবর্ষে এটা ফেমাস হয়েছিল সুন্দরী কমলা। তো এখান থেকে তোমরা থেকে ভরতনাট্যম, আবার কমলা থেকে কমলা কুমারী তোমরা মনে রাখতে পারো। আচ্ছা, এখানে একটা একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, ভরতনাট্যমে কিছু উল্লেখযোগ্য নাম আছে, যেমন রুক্মিণী দেবী আরুন্দোলে, তারপরে পদ্ম সুব্রমণিয়াম, আর হচ্ছে উদয় শঙ্কর। আর হ্যাঁ,
ভরতনাট্যম হচ্ছে তামিলনাড়ুর, কিন্তু এটা একটা শাস্ত্রীয় নৃত্যের মধ্যে একটা পড়ছে, ঠিক আছে। আর এখানে রুক্মিণী দেবী আরুন্দালে নতুন যে ধারায়ের সেই ধারাটা কিন্তু প্রচলন করেছিল। চলো এরপরে পরের প্রশ্নে যাই। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত শ্রীলঙ্কাকে সাহায্য করতে ভারত যে অভিযানটা শুরু করেছেন তার নাম কি? তার নাম হচ্ছে নামটাকে জেনে নাও, নামটা হচ্ছে দ্বিতোহা, যেটা এখানে লেখা আছে, ঠিক আছে। তো যেটা শুরু করেছিল সেটা হচ্ছে আমাদের অপারেশন সাগর বন্ধু, ঠিক আছে। আচ্ছা, এই যে এটা মনে রাখবে কি করে সাগর বন্ধুটা? দেখো, আমাদের শ্রীলঙ্কা এবং ভারতবর্ষ একটা সাগরের মাঝেই কিন্তু শ্রীলঙ্কার ভারতের মধ্যে একটা ডিফারেন্স তৈরি করেছে। তো সাগরের পাড়েই আমাদের বন্ধু আছে, ঠিক আছে, ওই জন্য অপারেশন সাগর বন্ধু, এইভাবে তোমরা মনে রাখতে পারবে। চলো পরের প্রশ্নই যাই। 7 নম্বর প্রশ্ন হচ্ছে অস্কার 2026-এর জন্য বেস্ট অ্যানিমেটেড ফিচার ক্যাটাগরি নমিনেশনে জায়গা করে নিল কোন ফিল্মটা? ঠিক আছে, অ্যানিমেশনে জায়গা করে দিল কোথায়? না, এটার উত্তর হবে মহাবতার নরসিমহা। এবারে শুরু করছি 8 নম্বর প্রশ্ন। বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয় কবে? এটার উত্তরটা হচ্ছে 10ই ডিসেম্বর। উত্তরটা হবে 10ই ডিসেম্বর। আচ্ছা, এটা শুরু হয়েছিল কবে? না, 1950-এ জাতিসংঘ সেটা শুরু করেছিল, ঠিক আছে। আমাদের যে মানুষের মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার যাতে ক্ষুণ্ণ না হয়, ঠিক আছে, সেটা করার জন্য। আচ্ছা, এই মানবাধিকারটা মনে রাখবো কী করে? মনে রাখার হচ্ছে, যেমন আমাদের 10টা দিক, ঠিক আছে, 10 দিকেই সমান অধিকার, তাহলে 10ই ডিসেম্বর, 10 দিকে সমান অধিকার, এভাবে তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যান্ড অ্যাডভান্স ডিজিটাল প্রযুক্তি জোরদার করতে কার সঙ্গে মৌ স্বাক্ষর করলো এনএমডিসি? ঠিক আছে, এটার প্রথমেই বলছি এনএমডিসি এটার মানে কি? ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন। ভালো করে শুনে নাও, ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন কার সাথে মৌ স্বাক্ষর করেছে? না, আইআইটি কানপুরের সাথে। পরের প্রশ্ন, সম্প্রতি রামসর সাইট মর্যাদা পাওয়া সিলিসার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? এটার উত্তর হবে রাজস্থানে। আমি উত্তরটা দিতে একটু দেরি করছি, কারণ তোমরা পজ করে তোমরা নিজেরা উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। যদি ঠিক হয় তাহলে ভালো কথা, তোমরা স্কোর করবে তোমাদের নিজেদের মতো করে, যে কত পাচ্ছ শেষে কমেন্ট করবে তোমরা। আচ্ছা, আমাদের এই যে সিলিসার হ্রদ, এটা মনে রাখবে কিভাবে? না, সিলিসার রয়ে হচ্ছে রাজস্থান, শেষে আছে আর শেষে রাজস্থান, ঠিক আছে। এরপরে রামসর সাইট নিয়ে কিছু আমরা জেনে নিই তথ্যগুলো। না, আমাদের ভারতবর্ষে টোটাল রামসর সাইট হচ্ছে এখন বর্তমানে এই 2026 ফেব্রুয়ারি অনুপাতে টোটাল 98টা, ঠিক আছে। টোটাল 98টা রামসর সাইট। এই বছর 2টো রামসর সাইট হচ্ছে ঘোষণা করা হয়েছে। একটা হচ্ছে এই সিলিসার হ্রদ, যেটা রাজস্থানে অবস্থিত, ঠিক আছে। আর একটা হচ্ছে ছত্তিশগড়ের কোপারা জলাশয়, ঠিক আছে, ছত্তিশগড়ে অবস্থিত কোপারা জলাশয়। আর যে রাজ্যে সবথেকে বেশি রামসর সাইট আছে সেটা হচ্ছে কোথায়? না, তামিলনাড়ুতে, টোটাল 20টা। তামিলনাড়ুতে সবচেয়ে বেশি রামসর সাইট আছে, টোটাল 20টা। চলো পরের প্রশ্নই যাই। পরের প্রশ্ন হচ্ছে জনসাধারণের জন্য রাজারা তৈরি হন, রাজার জন্য জনসাধারণ তৈরি হয় না, এই কোন ব্যক্তি জাতীয় আন্দোলনের সময় এই উক্তিটা করেছিল? ঠিক আছে, এটা হচ্ছে উত্তর হবে কি? না, দাদাভাই নৌরোজি, ঠিক আছে। যেমন আমাদের দাদারা বড় হয় আমাদের বাড়ির, তারা অনেক সময় আমাদেরকে ভালো মন্দ সমস্ত কিছু বোঝায়, সেরকম আমাদেরকে বোঝানো হচ্ছে যে রাজা অ্যাকচুয়ালি জনসাধারণের জন্য, জনসাধারণ রাজার জন্য নয়। এটা কে বলেছিল? দাদাভাই নৌরোজি। আচ্ছা, দাদাভাই নৌরোজি নিয়ে কিছু তথ্য আমরা জেনে নিই। দাদাভাই নৌরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। যিনি ড্রেন অফ ওয়েলথ থিওরি দিয়েছিল তার কোন বইতে? না, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। তার বইটার নাম কি ছিল? প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, যে বইটাতে সে ড্রেন অফ ওয়েলথ
থিওরির কিন্তু সে ইয়ে করেছিল। আর হ্যাঁ, আর একটা সবথেকে এখানে গুরুত্বপূর্ণ কোশ্চেন যে অনেক সময় এসে থাকে যে দাদাভাই নৌরোজি কবার আইএনসির জন্য মানে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতিত্ব করেছিল, টোটাল 3বার কিন্তু, ঠিক আছে। আর এই দাদাভাই নৌরোজি 1906 সালে কলকাতা অধিবেশনে প্রথম স্বরাজ্যের জন্য কিন্তু দাবি করেছিল, ঠিক আছে। কলকাতা অধিবেশন 1906 স্বরাজ্যের জন্য। এই এক্সট্রা ইনফরমেশনগুলো তোমরা কিন্তু নোট করে রাখবে, ঠিক আছে, কারণ একটা প্রশ্নের সাথে অনেকগুলো জানা হয়ে যাচ্ছে। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন হচ্ছে কোন ভারতীয় প্রথমে আন্টার্কটিকা পৌঁছেছিলেন, ঠিক আছে। এটার উত্তরটা দেবে। এবার উত্তরটা হচ্ছে গিরিরাজ সিং সিরোহি। এক কথাই হচ্ছে জিএস সিরোহি, ঠিক আছে। জিএস সিরোহি বা গিরিরাজ সিরোহি কিন্তু এই আন্টার্কটিকা পৌঁছেছিল। আচ্ছা, এটা মনে রাখবে কি করে? সির মানে হচ্ছে মুকুট। আন্টার্কটিকা অভিযানে যে প্রথম সির বা মুকুট যে পড়েছিল, শিরোপা জিতেছিল বা শিরোপা পড়েছিল, সে হচ্ছে জিএস সিরোহি। আচ্ছা, সিরোহি নামে একটা পয়েন্টও কিন্তু আছে, যার এই সিরোহির নামে কিন্তু আন্টার্কটিকা একটা সিরোহি পয়েন্ট আছে, ঠিক আছে। আর ইনি 1960 এবং 61-তে 1960 থেকে 61-তে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে একটা অভিযাত্রী দল গিয়েছিল সেখানে সদস্য ছিল কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এই আন্টার্কটিকাতে আমাদের কিছু যে গবেষণাগার রয়েছে সেই গবেষণাগারগুলো আমরা জেনে নেব, ঠিক আছে। প্রথম যে গবেষণাগারটা হয়েছিল 1981 সালে, যার নাম ছিল হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী। সরি, এটা 1981 হবে না, 1983 হবে। 1983-তে দক্ষিণ গঙ্গোত্রী। তারপরে করেছিল মৈত্রী 1989 সালে। আর 3 নম্বর করেছিল হচ্ছে ভারতী 2012 সালে। আর আরেকটা তৈরি মৈত্রী 2 হওয়ার চেষ্টা চলছে, ঠিক আছে, যেটা কমপ্লিট হয়ে যাবে। আর হ্যাঁ, এখানে দক্ষিণ গঙ্গোত্রী কিন্তু বরফের নিচে চাপা পড়ে গেছে 1990 সালে, ঠিক আছে। আচ্ছা, আর একটা যে আন্টার্কটিকা অভিযান নিয়ে করে আমাদের ভারতবর্ষের প্রথম যে ব্যক্তি এই অভিযান করেছিল তার নাম হচ্ছে সৈয়দ জহুর কমিস, 1981 সালে। এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্নে যাই আমরা। 13 নম্বর প্রশ্নটা হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন উৎপাদন কমানোর জন্য কবে মন্ট্রিয়ল প্রোটোকল সই করা হয়েছিল, ঠিক আছে। এই মন্ট্রিয়ল প্রোটোকলটা হচ্ছে সাইন করা হয়েছিল কত সালে না 1987 সালে এটা সাইন করা হয়েছিল, ঠিক আছে। আবার এই দিনটাকে, ঠিক আছে, এই 1987 সালের 16ই সেপ্টেম্বর দিনটাকে কি হয় না আমাদের ওজোন ডে, মানে আমাদের যে ওজোন স্তর আছে যে কিনা আমাদের অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয়, ঠিক আছে। এই অতিবেগুনি রশ্মি ওজোন ডে পালন করা হয় 16ই সেপ্টেম্বর, যেদিন মন্ট্রিয়ল প্রোটোকল কি সাইন করা হয়েছিল। আচ্ছা, এটা মনে রাখবে কি করে, ঠিক আছে। যেমন 9, 8, 7, ঠিক আছে, আমাদের এখানে আছে 1987। যেমন একটা একটা করে কমছে, কি কমানোর জন্য না কার্বন কমানোর জন্য, ঠিক আছে। এভাবে তোমরা মনে রাখার যে এটাই বেস্ট পন্থা এরকম নয়, ঠিক আছে। তোমরা আরও নিজেদের মতো করে ভাবতে পারো, আমি আমার তরফ থেকে এটা বলছি, তোমরা এটা যাতে সুবিধা হয়। চলো পরের প্রশ্নে। আচ্ছা, এই 14 নম্বর প্রশ্নটা হচ্ছে কান পুরস্কার কোন বিষয়ে দেয়া হয়, ঠিক আছে। এটার উত্তর হবে কি না সিনেমা। এটার উত্তর হবে কি না সিনেমা, ঠিক আছে। এটা দেওয়া হয় হচ্ছে 1946 সাল থেকে কিন্তু এটা দেওয়া শুরু হয়েছিল, ঠিক আছে। কোথায় না ফ্রান্সের কান শহরে 1966 সাল থেকে দেওয়া হয়েছিল ফ্রান্সের কান শহরে, ঠিক আছে। এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটা হচ্ছে 15 নম্বর অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক কে ছিলেন। মানে অষ্টদিগ্গজ, গজ মানে হাতি আমরা জানি, মানে খুব প্রভাবশালী ব্যক্তি বা সব দিক থেকে সম্পন্ন ব্যক্তি যে 8জন ছিল সেটা কে ইয়ে করেছিল, কার দায়সভায় ছিল। এটার উত্তর হবে কিন্তু কৃষ্ণদেব রায়, ঠিক আছে। আচ্ছা, কৃষ্ণদেব রায় এটা মনে রাখবে কি করে না কৃষ্ণদেব রায়, কৃষ্ণ অষ্টোত্তর নাম, ঠিক আছে। অষ্টোত্তর নাম থেকে কি না অষ্টদিগ্গজ, এভাবে মনে রাখবে। এবারে এই কৃষ্ণদেব নাম বা কৃষ্ণদেব এই রাজা কোথাকার ছিল, বিজয়নগর সাম্রাজ্যে, ঠিক আছে। বিজয়নগর রাজ্যে হচ্ছে 4টা রাজবংশ রাজত্ব করেছিল, তার মধ্যে তুলুব যে রাজবংশ সেই রাজবংশের 3য় রাজা ছিল কিন্তু কৃষ্ণদেব রায়।
হ্যাঁ, আর এই কৃষ্ণদেব রায় কিন্তু ওই যে বাহমনি সাম্রাজ্য এবং যে বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে যে রায়চুর দোয়াব নিয়ে দ্বন্দ্ব, এ কিন্তু এই রায়চুর দোয়াব জিতেছিল। ঠিক আছে। আর এই যিনি যখন রাজত্ব করছিলেন তখন কিন্তু এই দক্ষিণ ভারতে এটা স্বর্ণযুগ বলা হয়। আর ইনি যে উল্লেখযোগ্য কীর্তিগুলা করেছিলেন, আর এই কৃষ্ণদেব রায় যে উল্লেখযোগ্য কীর্তিগুলো করেছিলেন সেগুলো হলো কি না, অম্মুক্ত মাল্যদাসে লিখেছিল, আর হচ্ছে কি বিঠ্ঠল স্বামী মন্দির কিন্তু প্রতিষ্ঠা করেছিল, বিঠ্ঠল স্বামী মন্দির প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন, এটা একটা রিজনিং। এই রিজনিংয়ে কীভাবে করবে এগুলো, এগুলো সাধারণত আসে থাকে এখন প্রশ্নগুলোই না। কোন নিয়ম অনুযায়ী যদি উজ্জ্বল মানে অন্ধকার হয়, অন্ধকার মানে সবুজ হয়, সবুজ মানে লাল হয়, লাল মানে হলুদ হয়, আর হলুদ মানে কালো, এবং কালো মানে যদি আকাশি হয়, তাহলে রক্তের রং কী? আচ্ছা, আমরা জানি রক্তের রং কি, লাল। ঠিক আছে, তাহলে লাল রঙের রিপ্লেসমেন্টে কে আছে প্রথমেই, সেটা তোমাকে দেখতে হবে। তো লাল মানে প্রথমেই আছে দেখো হলুদ, তাহলে এটার উত্তর হবে কি, হলুদ। ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নগুলো দেখো আর একটু কীরকম হয়, যেমন এখানে যদি বলে যে পাতার রং, তাহলে কি? আর পাতার রং কি, আমরা জানি সবুজ, তাহলে সবুজকে এখানে প্রথমেই রিপ্রেজেন্ট করছে কে না, লাল। এটার হবে উত্তর কি, সেক্ষেত্রে কিন্তু পাতার রং হবে লাল। ঠিক আছে, এইভাবে কিন্তু এগুলো করতে হবে, মানে প্রথমেই যে ওই কালারটা, যে কালারটা দেওয়া থাকবে তাকে রিপ্লেসমেন্ট করছে, সেই কালারটাই কিন্তু এখানে উত্তর হবে। চলো পরের প্রশ্নই যাই। এরপরে হচ্ছে 47th এশিয়ান সামিট অনুষ্ঠিত হলো কোথায়? ঠিক আছে, এটার উত্তর হবে, এটার উত্তর হবে কুয়ালালামপুর। ঠিক আছে, এই কুয়ালালামপুর শুনেই নামটা মনে হচ্ছে না ভারতবর্ষে আছে, কিন্তু না, এটা ভারতবর্ষে নয়, এটা আছে কোথায় না, মালয়েশিয়াতে। ঠিক আছে, মালয়েশিয়াতে কুয়ালালামপুর। আচ্ছা, এশিয়ান সামিট, এশিয়া থেকে মালয়েশিয়া, এটা আমরা মনে রাখতে পারি। ঠিক আছে, মালয়েশিয়ার কুয়ালালামপুর। আচ্ছা, মালয়েশিয়ার সম্বন্ধে কিছু ইনফরমেশন আমরা বলি না। মালয়েশিয়ার বর্তমান পিএম এর নাম কি, প্রেসিডেন্টের নাম হচ্ছে, মালয়েশিয়ার প্রেসিডেন্টের নাম কি, দাতো সেরি আনোয়ার ইব্রাহিম, দাতো বা আনোয়ার ইব্রাহিম, তোমরা এইভাবে মনে রাখবে। ঠিক আছে। আচ্ছা, এখানে এশিয়ানের পুরো নাম কি, অ্যাসোসিয়েশন অফ সাউথ, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। ঠিক আছে। আর এটার এবারে থিম কি ছিল, এই এশিয়ান সামিট 47, এটার থিম ছিল হচ্ছে ইনক্লুসিভিটি অ্যান্ড সাস্টেনেবিলিটি। দেখো, এই প্রশ্নগুলো সাধারণত এই থিম বা ডাইরেক্ট তোমাকে এই প্রশ্নটাই যে আসবে এরকম নয়, হয়তো এই এখন মালয়েশিয়াটা হচ্ছে খবরে ছিল, তাহলে মালয়েশিয়ার সম্বন্ধে আসতে পারে যে মালয়েশিয়ার প্রেসিডেন্ট কী ছিল। ঠিক আছে, তো এইভাবে তোমরা কিন্তু রিলেট করে পড়তে পারবে। পরের প্রশ্ন হচ্ছে, কোন দেশে প্রথমবার জিআই ট্যাগ যুক্ত লেবু রপ্তানি করলো ভারত? ঠিক আছে। আচ্ছা, লেবু, লেবু সাধারণত, আচ্ছা কোন লেবুটা বা কোথাকার লেবু এখানে করা হয়েছিল না, রপ্তানি করা হয়েছিল না, লেবুটা হচ্ছে কর্ণাটক এবং তামিলনাড়ুতে দুটি প্রজাতির লেবু হয়, একটা হচ্ছে ইনভি, আর এটা হচ্ছে পুলিয়াংকুড়ি, ইনভি ও পুলিয়াংকুড়ি লেবু। ঠিক আছে, এই দুটি লেবু কোথায় করা হয়েছিল না, যুক্তরাজ্য। ঠিক আছে, এটার উত্তর হবে যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম। চলো পরের প্রশ্নে যাই আমরা। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2024 ভারতের স্থান কত? আচ্ছা, এই হাঙ্গার ইন্ডেক্স কিন্তু ইন্ডিকেট করে সেই দেশটা কত দরিদ্র বা সেখানে কত বেশি মানুষ দারিদ্র সীমার নিচে অবস্থান করছে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা একটা প্যারামিটারের জন্য, যে দারিদ্রতার প্যারামিটারের জন্য। ঠিক আছে, তো এটার উত্তর হবে কিন্তু 105, এটার উত্তর হবে কি 105। আচ্ছা, এখানে টোটাল এই গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে
পার্টিসিপেট করেছিল? না 227টি দেশ। ঠিক আছে, এই 227টি দেশের মধ্যে আমাদের ভারতবর্ষের স্কোর হয়েছিল কত জানো? 27.3। 27.3। চলো পরের প্রশ্নে যাই আমরা। পরের প্রশ্ন হচ্ছে জনজাতীয় গৌরব দিবস পালন করা হয় কবে? ঠিক আছে, জনজাতীয় গৌরব দিবস কারা পালন করে? না আমাদের ট্রাইবেল কমিউনিটি, যে আদিবাসী আছে, ট্রাইবেল কমিউনিটি আদিবাসী যারা আছে তারা কিন্তু এই জনজাতীয় গৌরব পালন করে। আচ্ছা, জনজাতীয় গৌরব দিবস সাধারণত বিরসা মুন্ডা যারা এই কমিউনিটি তাকে ভগবান রূপে পূজিত করে। ঠিক আছে, তো ভগবান নভেম্বর থেকে ভগবান তোমরা যদি রিলেট করতে পারো তাহলে হবে কত? না এটা হবে 15 নভেম্বর। ঠিক আছে, আর এটা ছিল কিন্তু 150তম সার্ধ শতবর্ষ কিন্তু আমাদের বিরসা মুন্ডার জন্মদিবস ছিল। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন হচ্ছে, ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে 21 নম্বর, কোন সালে মঙ্গলয়ান-2 উৎক্ষেপণ মিশন করবে ইসরো? অলরেডি আমাদের মঙ্গলয়ান যেটা হচ্ছে মাস অরবিটার মিশন, তোমরা সবাই জানো, সিনেমাও বের হয়ে গেছে অক্ষয় কুমারের। ঠিক আছে, মিশন মঙ্গল, মম যেটার নাম ছিল, তো সেটা উৎক্ষেপণ হয়েছিল কত সালে? 2013 সালে। সেটা হয়েছিল কত? 2013 সালে। আচ্ছা, মঙ্গলয়ান-2 যেটা এখানে প্রশ্নটা আছে সেটা হবে উত্তরটা কি? না 2030 সালে। ঠিক আছে, আচ্ছা এই 2013 সালে যে মঙ্গলয়ান মিশনটা হয়েছিল, এখানে একটা ইনফরমেশন মনে রাখবে, যেটা হচ্ছে কোন মানে লঞ্চ ভেহিকেলে করে নিয়ে যাওয়া হয়েছিল। এটা অনেক সময় এসে থাকে, PSLV C-25। ঠিক আছে, PSLV C-25। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভে অন্তর্ভুক্ত হলো কোথাকার কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ? ঠিক আছে, এটার উত্তরটা হবে কোথায়? না হিমাচল প্রদেশ। এটার উত্তর হবে কোথায়? না হিমাচল প্রদেশ। হিম মানে হচ্ছে বরফ, ওই জন্য কোল্ড ডেজার্ট। ঠিক আছে, এভাবে তোমরা মনে রাখবে। হিম, হিমাচলের হিম, আর বরফের হচ্ছে কোল্ড। কোল্ড মানে হচ্ছে ঠান্ডা বা বরফ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন 23 নম্বর হচ্ছে 3 বিঘা করিডোর রয়েছে কোন দুটি দেশের মধ্যে? ঠিক আছে, 3 বিঘা করিডোর এটা আমরা অলরেডি সবাই জানি যদিও। ঠিক আছে, তারা না জানো তারা জেনে নাও, এটার উত্তর হবে ভারত এবং বাংলাদেশ সীমান্তকে আমরা কি বলি? না 3 বিঘা করিডোর। আচ্ছা, এখানে যেমন দেখো ভারত এবং পাকিস্তান আছে, ভারত আর পাকিস্তানের মাঝখানে, ভারত আর পাকিস্তানের মাঝখানে এটা হবে কি? এরপরে আছে কি যেমন এখানে আছে কি না ভারত এবং পাকিস্তান সীমান্তে আছে কি র্যাডক্লিফ লাইন। ঠিক আছে, র্যাড ক্লিফ লাইন। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে ভারত এবং চীন সীমান্তে আছে কি ম্যাকমোহন লাইন। কি আছে? ম্যাকমোহন লাইন। চলো পরের প্রশ্নই যাই আমরা। পরের প্রশ্ন হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। ঠিক আছে, কোয়ান্টাম থিওরির এর জনক হলেন কে? এটার উত্তর হবে কে? না ম্যাক্স প্লাঙ্ক। এটার উত্তর হবে কে? ম্যাক্স প্লাঙ্ক। কত সালে করেছিল? 1900। এটার উত্তর 1900। ঠিক আছে, এভাবেও আসতে পারে যে কোয়ান্টাম তত্ত্ব কত সালে দিয়েছিল ম্যাক্স প্লাঙ্ক, এটার হবে 1900 সালে। আর ম্যাক্স প্লাঙ্ক কোথাকার ছিল বিজ্ঞানী? না জার্মানি। ঠিক আছে, জার্মানি। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন হচ্ছে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখককে? এটা অলরেডি কিন্তু আমি আলোচনা করে দিয়েছি আগে, তাও দেওয়া আছে প্রশ্নটা। এটার উত্তর হবে কে? না দাদাভাই নৌরোজি। ঠিক আছে, দাদাভাই নৌরোজির ইনফরমেশনগুলো আগে প্রশ্নে আলোচনা করেছি। এখানে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো হচ্ছে যেমন ভগৎ সিং। ঠিক আছে, ভগৎ সিং, রাজগুরু, সুখদেব এদের হচ্ছে ফাঁসি হয়েছিল কোন ষড়যন্ত্র মামলায়? এটার উত্তর হবে বা লাহোর ষড়যন্ত্র মামলা।
লাহোর ষড়যন্ত্র মামলা। আচ্ছা, এরপরে সুরেন্দ্রনাথ ব্যানার্জি আমাদের রাষ্ট্রগুরু বলা হয়। আর বাল গঙ্গাধর তিলককে লোকমান্য বলা হয়। বাল গঙ্গা তিলককে, আর ইনিই বলেছিলেন কিন্তু স্বরাজ আমার জন্মগত অধিকার, স্বরাজ ইজ মাই বার্থ রাইট। স্বরাজ ইজ মাই বার্থ রাইট। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন হচ্ছে, সেই সময় উপন্যাসটি কার লেখা? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। ঠিক আছে, সুনীল গঙ্গোপাধ্যায়কে আমরা দেখো নীল লোহিত নামে জানি, আবার আরেকটা নামও জানি যেটার নাম হচ্ছে সনাতন পাঠক। ঠিক আছে, দন্তস্বয় সনাতন পাঠক। ঠিক আছে, আর দন্তস্বয় হচ্ছে কি না সেই সময়। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্নটা কি আছে না কমলাকান্ত কার ছদ্মনাম? এটার উত্তরটা কি হবে? এটার উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কমলাকান্তের উইল আমরা সবাই পড়েছি। আচ্ছা, কমলাকান্ত আমরা জানলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো আমরা এইখানে দেখব ছদ্মনাম বাকিগুলোর নাম কি। যেমন শরৎচন্দ্রকে আমরা অনিলা দেবী নামে জানি, শরৎচন্দ্রের ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। তারপরে আছে প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী হচ্ছে বীরবল। প্রমথ চৌধুরী কে ছিল? বীরবল। আচ্ছা, বীরবল ইতিহাসও আমরা জানি। বীরবলের ইতিহাস হচ্ছে যে হচ্ছে আকবরের রাজসভায় ছিল। ঠিক আছে, যার অরিজিনাল নাম ছিল কে না মহেশ দাস। ঠিক আছে, যার অরিজিনাল নাম ছিল মহেশ দাস। আচ্ছা, আর একটা রইল মোহিতলাল মজুমদার। মোহিতলাল মজুমদারের কিন্তু অনেকগুলো ছদ্মনাম ছিল, যেমন সত্য সুন্দর দাস, সত্য সুন্দর দাস, সব্যসাচী, কীর্তিবাস ওঝা, এই তিনটি কিন্তু মোহিতলাল মজুমদারের কিন্তু ছদ্মনাম ছিল। তো তোমরা এগুলো অবশ্যই খাতায় নোট করে রাখবে। চলো পরের প্রশ্নে যাই। দ্য গড অফ স্মল থিংস এই গ্রন্থের লেখককে? ঠিক আছে, এটার উত্তর হবে কি অরুন্ধতী রায়। অরুন্ধতী রয় হবে এর উত্তর। আচ্ছা, এই বইটা উনি লিখেছিল কি কবে না 1997 সালে। এটা লেখার সময় কিন্তু সে প্রথম মানে ভারতবর্ষে যে ফার্স্ট বুকার প্রাইজ পেয়েছিল কিন্তু এই অরুন্ধতী রায়। ঠিক আছে, আচ্ছা এভাবে এটা মনে রাখবে কি করে। অরুণ, অরুন্ধতীর অরুণ, অরুণ মানে কি সূর্য। ঠিক আছে, সূর্য হচ্ছে আমাদের ভগবান, গড, যেটা সবাই আমরা মেনে থাকি। তো এইভাবে তোমরা অরুণ থেকে গড, গড অফ স্মল থিং তোমরা মনে রাখতে পারবে। আচ্ছা, এরপরে বাকি অপশানগুলো যে আছে, যেমন খুশবন্ত সিং। খুশবন্ত সিংয়ের বিখ্যাত বই ছিল ট্রেন টু পাকিস্তান। ট্রেন টু পাকিস্তান। ঠিক আছে, তারপরে অরবিন্দ আদিগার লেখা হচ্ছে বইটার নাম ছিল দ্য হোয়াইট টাইগার। মানে অনেক বই লিখেছে, এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট যে বইগুলো, দ্য হোয়াইট টাইগার। আর কিরণ দেসাইয়ের লেখা হচ্ছে দ্য ইনহেরিটেন্স লস। এই দ্য ইনহেরিটেন্স লস প্রচুর পরীক্ষায় এসেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট বলো স্টেট গভর্নমেন্টের বলো, প্রচুর পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এসে থাকে। চলো পরের প্রশ্নে যাই। 2025 সালে আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফি ফাইনালে কে জিতেছে? আমি বারবার বলছি এই প্রশ্নটা কিন্তু এবারে এই WBSSC গ্রুপ সিডির পরীক্ষায় যে কোনো একটা পরীক্ষায় অবশ্যই আসবে। এটার উত্তরটা হবে কি আমরা সবাই জানি ভারতবর্ষ। ঠিক আছে, যেখানে কিন্তু আমরা 4 উইকেটে জিতেছিলাম। ঠিক আছে, আর রোহিত শর্মা দারুণ পারফর্ম করেছিল সেই খেলাটায়, আমরা সবাই দেখেছিলাম যে 76 বলে 86 রান করেছিল রোহিত শর্মা। আচ্ছা পরের প্রশ্ন যাই। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে যে রসুনের উগ্রগন্ধের জন্য দায়ী রাসায়নিকের নাম কি? এটার উত্তর হবে কি না অ্যাসিলিন। এটার উত্তর হবে কি অ্যাসিলিন। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে এই অ্যাসিলিন
ডাইরেক্ট কিন্তু কিছু নয়, এটা হচ্ছে বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়। কি কি না, একটা থাকে হচ্ছে দুটা, একটা রসুনের কোয়ার মধ্যে দুটা স্তর থাকে, দুটা স্তরে কিন্তু দুটা উপাদান থাকে। একটা হচ্ছে কি অ্যালিন, অ্যালিন বলে একটা অ্যামাইনো অ্যাসিড থাকে, ঠিক আছে। আর একটা থাকে অ্যালিন, আর একটা থাকে হচ্ছে অ্যালিনেজ, যেটাকে অ্যানজাইম। তো যখন এই রসুনটাকে আমরা বাটি বা খাওয়ার চেষ্টা করি, তখন এটা ভেঙে গিয়ে দুটো, এই একটা হচ্ছে অ্যালিন আর অ্যালিজেন, দুটো মিলে কি হয়, বিক্রিয়ার ফলে তৈরি হয় কি না অ্যাসিলিন। ঠিক আছে, এভাবে তোমরা মনে রাখবে। চলো পরের প্রশ্নই যাই। পরের প্রশ্ন হচ্ছে পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? ঠিক আছে, পান্নালাল ঘোষ হচ্ছে, এটার উত্তর হবে কি বাঁশি, এটার উত্তর হবে বাঁশি। এই যে এটা যদি মনে রাখতে চাও, একটু হাসির মতো শোনাবে। তো যেমন পান্না, পান্না মানে আমরা এটা মনে হয় পালা, ঠিক আছে, পান্না থেকে আমরা পালা মনে রাখতে পারি, পান্নালাল থেকে পালা। তো এই পালা থেকে কি হয় না, আমরা বাঁশি, পুলিশের বাঁশি শুনে চোর যেমন পালায়, সেরকম কি হবে বাঁশি, বা এইভাবে তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা এইখানে পান্নালাল হচ্ছে কিন্তু অন্য নামেও পরিচিত ছিল একটা, যার নাম হচ্ছে অমল জ্যোতি ঘোষ নামে কিন্তু সে পরিচিত ছিল। আর অমল জ্যোতি ঘোষ, অমল জ্যোতি ঘোষ। আর এই পান্নালাল ঘোষ কিন্তু ওস্তাদ আলাউদ্দিন খান যে ছিলেন, ঠিক আছে, বিখ্যাত ব্যক্তি, তার কিন্তু শিষ্য ছিলেন, এই ওস্তাদ আলাউদ্দিন খানের শিষ্য ছিলেন। ঠিক আছে, আর ইনি জন্মেছিলেন 1911-তে আর মারা যায় হচ্ছে 1960-এ। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্নে আমরা যাই। নিম্নলিখিত মধ্যে কে হোমরুল লীগ প্রতিষ্ঠা করেছেন? আচ্ছা হোমরুল লীগ, হোমরুল লীগ হচ্ছে প্রতিষ্ঠা হয়েছিল কত সালে না 1916 সালে। দেখো হোমরুল লীগ কিন্তু দুজন ব্যক্তি যুক্ত হোমরুল লীগের সাথে, একটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক আর একটা হচ্ছে অ্যানি বেসান্ত। কিন্তু এখানে বাল গঙ্গাধর তিলক কিন্তু প্রতিষ্ঠা করেছিল কোথায় না বেলগাঁও, ঠিক আছে, বাল গঙ্গাধর তিলক আর অ্যানি বেসান্ত। বাল গঙ্গাধর কোথায় প্রতিষ্ঠা করেছিল না বেলগাঁও, বেলগাঁও অধিবেশন আমরা জানি 1925 মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিল। তারপরে অ্যানি বেসান্ত কত না মাদ্রাজে প্রতিষ্ঠা করেছিল, মানে মাদ্রাজ হোমরুল লীগ প্রতিষ্ঠা করেছিল অ্যানি বেসান্ত, আর বেলগাঁও হোমরুল লীগ প্রতিষ্ঠা করেছিল বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, এটা তাহলে এখানে কিন্তু অ্যানি বেসান্ত নেই, তাহলে উত্তর হবে কে ভিজি তিলক বা বাল গঙ্গাধর তিলক। চলো পরের প্রশ্নই যাই। আচ্ছা এখানে হচ্ছে গান্ধার শিল্পরীতি কোন সম্প্রদায়ের প্রভাবে উন্নতি লাভ করেছিল? আচ্ছা এখানে তোমাদের মনে রাখা, দেখো একটা জিনিস আমি বলছি, গান্ধার শিল্পরীতি কার আমলে সব থেকে বেশি বিকশিত হয়েছিল বলো তো? কনিষ্কের আমলে। এই কনিষ্ক কিন্তু কি বৌদ্ধ ধর্মের উপাসক ছিল। কে ছিল? কনিষ্ক। কনিষ্ক কোন ধর্মের উপাসক ছিল? বৌদ্ধ ধর্মের। আবার বৌদ্ধ ধর্মের কোন শাখা যদি বলা হয়, তাহলে বলা হবে কি না মহাযান। কোন শাখা? মহাযান। তাহলে এটার উত্তর আমরা খুব সহজেই প্রেডিক্ট করতে পারি, যেটার উত্তর হবে কি মহাযান সম্প্রদায়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন হচ্ছে ভারতীয় গণপরিষদের খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি কবে গঠিত হয়েছিল? আচ্ছা এই ড্রাফটিং কমিটির প্রধান কে ছিল? ডক্টর বি আর আম্বেদকর। ঠিক আছে, ডক্টর বাবা সাহেব আম্বেদকর, বি আর আম্বেদকর। তাহলে কত সালে হয়েছিল এটা না 29 আগস্ট 1947, 29 আগস্ট 1947। আর এটাতে কিন্তু 7জন সদস্য ছিল। এটা কিন্তু পরীক্ষায় আসে যে ড্রাফটিং কমিটিতে কতজন সদস্য ছিল। ঠিক আছে, এটা হবে উত্তর কত 7জন। চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীতে এসে পৌঁছায় না কারণ পৃথিবীর বায়ুমণ্ডলে যে আবরণী স্তর দ্বারা বেষ্টিত সেটি হলো কি? এটার উত্তর হবে কত ওজোন স্তর। ঠিক আছে, ওজনের সংকেত কত O3। ঠিক আছে, O3। আচ্ছা আমরা একটু আগেই পড়লাম যে O3 বা ওজোন স্তর, ঠিক আছে, এই ওজোন স্তর বা ওজোন ডে কবে পালন করা হয় এটা তোমরা কিন্তু কমেন্ট করবে। ঠিক আছে, হোমওয়ার্ক। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই। আচ্ছা 36 নম্বর প্রশ্ন হচ্ছে স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড এগুলি কোন কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হয়? স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড এটা কে নিয়ন্ত্রণ করে না আমাদের সেবি।
এটা হচ্ছে একটা স্ট্যাটুইটারি, প্রথমে এটা নন স্ট্যাটুইটারি একটা বডি ছিল, ঠিক আছে, পরবর্তীকালে 1992 সালে এটাকে কিন্তু স্ট্যাটুইটারি বডি হিসেবে গ্রহণ করে, ঠিক আছে। আর এই সেবির পুরো নাম কি? স্ট্যাটুইটারি বডি। সেবির পুরো নাম হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। চলো পরের প্রশ্নে যাই আমরা। 37 নম্বর প্রশ্ন, আর্গুমেন্টিভ ইন্ডিয়ান বইটির লেখককে? এটার উত্তর হবে কি? অমর্ত্য সেন। আচ্ছা, এই অমর্ত্য সেনকে আমরা মনে রাখবো কি করে? না আর্গুমেন্টিভ। আচ্ছা, আমাদের ভারতবর্ষে সবথেকে বেশি আর্গুমেন্ট হয় কী নিয়ে? আমাদের দারিদ্রতা, আমাদের কিভাবে দেশটা অর্থনীতির দিক থেকে অগ্রগতি হচ্ছে, অর্থনীতি কতটা পিছিয়ে আছে, ডলারের দাম বাড়ছে, আমাদের মুদ্রা কমছে। তাহলে আর্গুমেন্ট মানে ঝগড়া, কিসে বিবাদ কিসে হয়? না আমাদের অর্থনীতি নিয়ে। আর অর্থনীতির সাথে কে যুক্ত? না অমর্ত্য সেন। এইভাবে তোমরা মনে রাখতে পারবে। চলো পরের প্রশ্নে যাই। নিম্নলিখিত কোনটির সাথে এস চন্দ্রশেখর নামটি যুক্ত আছে? আচ্ছা, এটার উত্তর হবে কি? না জ্যোতির্বিদ্যা। অ্যাকচুয়ালি দেখো, এই চন্দ্রশেখর কিন্তু অ্যাস্ট্রোফিজিক্সের সাথে কিন্তু যুক্ত। আচ্ছা, এটা মনে রাখবো কী করে? চন্দ্র, ঠিক আছে, চন্দ্র মানে চাঁদ, ঠিক আছে, চাঁদ মানে জ্যোতিষ্ক। এইভাবে কিন্তু আমরা জ্যোতির্বিদ্যার সাথে মানে একটা ইন্টারকানেক্টেড করে আমরা পড়তে পারি, মনে রাখতে পারি, ঠিক আছে। তোমরা যদি অন্যভাবে মনে রাখতে চাও তো অবশ্যই মনে রাখতে পারো। আমি একটা পন্থা বললাম। চলো পরের প্রশ্নই যাই। পরের প্রশ্ন হচ্ছে, কোন শিখ গুরু নিজেকে সাচ্চা বাদশাহ বলে অভিহিত করেন? এটা কে? না এটার উত্তর হবে কি? গুরু হরগোবিন্দ। এটার উত্তর হবে গুরু হরগোবিন্দ। সাচ্চা বাদশাহ, আমাদের এক তো বাদশাহ আছে কে? না আমরা গোবিন্দ বা মাধব বলে জানি, তো আমরা সেভাবে মনে রাখতে পারি যে গুরু হরগোবিন্দ, ঠিক আছে। হরি, শ্রী হরি আর গোবিন্দ দুটো একসাথে আছে। নাহলে আবার কিন্তু একটা গুরু আছে গুরু গোবিন্দ সিং, যিনি দশম গুরু ছিল, ঠিক আছে। তো গুরু গোবিন্দ, আচ্ছা বাকি অপশানগুলো আমরা একটু জেনে নিই। না গুরু গোবিন্দ সিং কিন্তু, যেটা পরীক্ষায় আসে সব থেকে বেশি, খালসা বাহিনী কিন্তু সে প্রবর্তন করেছিল, আর এই ছিল শিখদের দশম গুরু, ঠিক আছে। আর গুরু অর্জুন দেব ছিল, আর তেগ বাহাদুর হচ্ছে নবম ছিল, যাকে হত্যা করেছিল কে? নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিল ঔরঙ্গজেব হত্যা করেছিল। চলো পরের প্রশ্নে যাই আমরা। পরের প্রশ্ন হচ্ছে, প্রথম বাঙালি মহিলা শহীদের নাম কি ছিল? ঠিক আছে, এটার উত্তর হবে কে? না প্রীতিলতা উপাধ্যায়, ঠিক আছে। এটার উত্তর হবে কে? না প্রীতিলতা উপাধ্যায়। আচ্ছা, এই প্রীতিলতা উপাধ্যায় পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব যখন আক্রমণ করেছিল, তখন কিন্তু কত সালে? না 1932 সালে পটাশিয়াম সাইনাইড খেয়ে কিন্তু সে আত্মহত্যা করেছিল, যাতে ইংরেজদের হাতে ধরা না পড়ে যায়। এতটাই সাহসী ছিল কিন্তু আমাদের বাঙালি বাড়ির মেয়েরা। এখন যেমন সবাই রিলসে নাচানাচি করছে, ওরকম কিন্তু ছিল না, ঠিক আছে। এরপরে আছে যেমন আরও অপশানে বেগম হজরত মহল, ঠিক আছে। বেগম হজরত মহল কিন্তু অযোধ্যা, যে যখন আমাদের 1857 সালে যে বিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহের সময় কিন্তু অযোধ্যা থেকে কিন্তু ইনি নেতৃত্ব দিয়েছিলেন, বেগম হজরত মহল। আর আরেকটা অপশান আছে দেখো, মৃণালিনী সেন। ইনিও কিন্তু বিখ্যাত ছিলেন কিসের জন্য জানো? ফার্স্ট ইন্ডিয়ান যে কিন্তু বিমানে চেপেছিল, ঠিক আছে, প্রথম ভারতীয় মহিলা যে বিমানে চেপেছিল। এই হলো এক্সট্রা ইনফরমেশন, তোমরা নোট করে রাখো, তোমাদের এগুলো অবশ্যই কাজে লাগবে। চলো পরের প্রশ্নই যাই। কত সালে শিবাজি রাজ্যাভিষেক হয়েছিল? এটার উত্তর কি হবে? না এটার উত্তর হবে হচ্ছে 1674 সালে। 1674 সালে। কত তারিখটাও কিন্তু এটা ইম্পর্টেন্ট, অনেক সময় সাল মনে থাকে কিন্তু তারিখ মনে রাখা যায় না। এটা উত্তর হবে কি? না 6 জুন, ঠিক আছে। আর এটা হয়েছিল কোথায়? এটা রায়গড় দুর্গে। কোথায় হয়েছিল এটাও যেমন ইম্পর্টেন্ট, কবে হয়েছিল এটাও সেমন ইম্পর্টেন্ট। আর একটা তার সাথে ইম্পর্টেন্ট হচ্ছে যে এর রাজ্যাভিষেক করেছিল কে? ঠিক আছে, বারাণসীর এক পণ্ডিত ছিল যার নাম হচ্ছে গঙ্গা ভট্ট, যার নাম রাজ্যাভিষেক করে গঙ্গা ভট্ট।
আচ্ছা, পরের প্রশ্নই যাই। পরের প্রশ্ন, জনসংখ্যার দিক দিয়ে ভারতের বৃহত্তম রাজ্য কোনটা? জনসংখ্যার দিক থেকে দেখো, এখানে কিন্তু অনেক সময় ট্রিকি হয়ে যায়। কীরকম না, এখানে জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম হচ্ছে ভারতবর্ষ রাজ্য হচ্ছে কি না উত্তরপ্রদেশ। এখানে কিন্তু দুটি অপশন আছে, বলে দিচ্ছি তোমাদেরকে। উত্তরপ্রদেশ। আর একটা যদি বলে যে আয়তনের দিক থেকে, তখন কিন্তু হবে রাজস্থান। আয়তনের দিক থেকে যদি বলে তখন হবে কিন্তু রাজস্থান। চলো পরের প্রশ্নই যাই। চলো, এই প্রশ্নটা হচ্ছে পানামা খালকে যুক্ত করেছে বা পানামা খাল যুক্ত করেছে কোন দুটি মহাসাগরকে? ঠিক আছে। আচ্ছা, আমরা যদি পানামা যদি আমি পুরোটা লিখি কীরকম হবে? পা না মা। তাহলে দেখো, প্রথমেই আছে পি। পি দিয়ে আমরা প্যাসিফিক ওশান মনে রাখতে পারি বা প্রশান্ত মহাসাগর। আর এ দিয়ে শেষে আটলান্টিক মহাসাগর। ঠিক আছে। তাহলে এই দুটোকে অ্যাড করে আমরা একসাথে বলতে পারি প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগর, একে যুক্ত করেছে পানামা খাল। ঠিক আছে। চলো পরের প্রশ্নই যাই আমরা। এখানে দেখো, একটা রিজনিং করা আছে যে অনুচক্রিকা যদি রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, তাহলে শ্বেত রক্তকণিকা আমাদের শরীরে কি কাজ করে? এটার উত্তর কি হবে? না, জীবাণু ধ্বংস করে। আমাদের যে জীবাণু সেটাকে ধ্বংস করে। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন, এটা হচ্ছে রিজনিং। ঠিক আছে। যেমন হচ্ছে এখানে দেখো, এ, তারপরে ড্যাশ আছে, আবার এ, তারপরে বি। এগুলো করার জন্য প্রথমে হচ্ছে তোমাকে কাউন্টিং করে নিতে হবে যে কটা আছে। ঠিক আছে। দেখো, এখানে আছে আমাদের টোটাল 12টা। তুমি এখানে তিনটে তিনটে করেও করতে পারো। ঠিক আছে। আবার কিন্তু দুটো দুটো করেও করতে পারো। ঠিক আছে। যদি তিনটে তিনটে করে করো তাহলে সেক্ষেত্রে হবে কি, দেখো, এ বি এ, বি এ বি, তারপরে হবে কি আবার এ বি এ, আবার হবে কি বি এ বি। আর যদি দুটো করে করতে চাও তাহলে কিন্তু কি না, একটা হবে দেখো এ বি এ বি এ বি এ বি। ঠিক আছে। আমি বলবো এখানে সবথেকে এফিসিয়েন্ট যেটা, সেটা হচ্ছে দুটো করে এ বি এ বি এ বি। বুঝতে পারছো তো? তো এইভাবে তোমরা করবে। তাহলে উত্তর কোনটা হবে? আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে হুতুম পেঁচার নকশা কে লিখেছিলেন? এটার উত্তর হবে কে? না, কালীপ্রসন্ন সিংহ। আচ্ছা, এটা মনে রাখবে কি করে? যদিও ক্লাস 10 আমরা প্রচুরবার পড়েছি হুতুম পেঁচার নকশা কালীপ্রসন্ন সিংহ, তারপরেও বলবো এটা মনে রাখা, যদি মনে রাখতে চাও তাহলে এইভাবেও মনে রাখতে পারো যে যেমন সিংহ, সিংহ মানে সিংহর বাহনকে না দুর্গা। ঠিক আছে। দুর্গার যে কন্যা যাকে আমরা পুজো করি তার নাম কি? তার নাম হচ্ছে লক্ষ্মী। আর লক্ষ্মীর ইয়েকে বাহন পেঁচা। ঠিক আছে। সেই হুতুম পেঁচার নকশা থেকে আমরা কি পেঁচা থেকে কালীপ্রসন্ন সিংহ ইন্টার রিলেটেড করে পড়তে পারি। চলো পরের প্রশ্নই যাই। এবার হচ্ছে দান সাগর গ্রন্থটির রচয়িতা কে? ঠিক আছে। এটার উত্তর হবে কে? না, বল্লাল সেন। ঠিক আছে। আচ্ছা, এই শুধু বল্লাল সেন শুধুমাত্র দান সাগর বা এই গ্রন্থটাই রচনা করেনি, করেছিল কে? অদ্ভুত সাগরও কিন্তু রচনা করেছিল। ঠিক আছে। আর এই বল্লাল সেন কিন্তু কৌলিন্য প্রথাকে প্রবর্তন করেছিল। বল্লাল সেন কৌলিন্য প্রথা কিন্তু প্রবর্তন করেছিল। এটা কিন্তু কোশ্চেন পড়ে যে কৌলিন্য প্রথা প্রবর্তন করে কে? ঠিক আছে। অদ্ভুত সাগরকে রচনা করেছিল। তো এটা হবে উত্তর বল্লাল সেন। চলো পরের প্রশ্ন যাই। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? এটার উত্তর হবে কে? না, স্বামী সহজানন্দ সরস্বতী। ঠিক আছে। আচ্ছা, এই যে সর্বভারতীয় কিষাণ সভা, এটা প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1936 সালে। এটা প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1936 সালে। ঠিক আছে। তো এটা মনে রাখবে কিভাবে না, মনে রাখার জন্য যেমন কিষাণ, ঠিক আছে, কিষাণদেরকে সহজে আমরা ঐক্যবদ্ধ করতে পারি। ঠিক আছে। সহজ। ঠিক আছে। এইখান থেকে আমরা কি সহজানন্দ মনে রাখতে পারি। আচ্ছা, আমরা তো কিষাণ সভার সভাপতি জানলাম, কিন্তু সম্পাদক কে ছিল? সম্পাদক ছিল হচ্ছে এনজি রাঙ্গা। সম্পাদক ছিল কে? এনজি রাঙ্গা। আচ্ছা, এবারে পরের প্রশ্নই যাই আমরা। চলো পরের প্রশ্ন হচ্ছে
তানসেন কার রাজসভায় ছিলেন? এটার উত্তর হবে কে? না আকবর। উত্তর হবে আকবর। আচ্ছা, আকবরের রাজসভায় আমরা আগেও বলেছি যে নবরত্ন ছিল, যেখানে টোডরমল ছিল, তারপরে আমাদের বীরবল ছিল, বীরবল ছিল, ঠিক আছে, যার নাম মহেশ দাস আমরা আগেই জানলাম, ঠিক আছে। আচ্ছা, বীরবল কিন্তু মহেশ দাস নামে পরিচিত, আর টোডরমল ছিল কিন্তু তখনকার সময়ে বিখ্যাত একজন ব্যক্তি, যিনি আমাদের যে জমির যে এগুলা সেগুলা করার জন্য, জমি সংক্রান্ত যে কাজগুলো করার জন্য কিন্তু পরিচিত ছিল। চলো, আমাদের দেখতে দেখতে কিন্তু 50টা প্রশ্ন হয়ে গেল, ঠিক আছে। তো চলো শেষ প্রশ্ন একদম। জিআই ট্যাগ বা ভৌগোলিক সূচক পাওয়া প্রথম ভারতীয় পণ্য কোনটি? আচ্ছা, জিআই ট্যাগ সম্বন্ধে আমি আগে বলেছি, আবার লাস্ট একটা কোশ্চেন আছে জিআই ট্যাগ। কেন জিআই ট্যাগ দিয়েছি? কারণ এখন পরীক্ষাগুলো এই জিআই ট্যাগ সংক্রান্ত প্রশ্ন কিন্তু আসছে, ঠিক আছে। তো এটার উত্তর হবে কে? না আমাদের দার্জিলিংয়ে চা ছিল প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত একটা দ্রব্য, ঠিক আছে, কৃষিজাত দ্রব্য। তো এইভাবে আমাদের 50টা কোশ্চেন শেষ হলো। যদি গ্রামীণ মাস্টার চ্যানেলটাকে তোমাদের ভালো লেগে থাকে, ঠিক আছে, তো অবশ্যই তোমরা পাশে থেকো, সাবস্ক্রাইব করো। আমরা এরকম করে আরও অনেক তোমাদের জন্য কষ্ট করে বানাবো। মক টেস্ট তোমরা দিও, অবশ্যই তোমাদের কমন আসবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। জয় হিন্দ, জয় ভারত।